হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভ 2025। আজকে তোমাদের 16 নম্বর স্কুলটা করাবো। তো 243 পাতায় 16 নম্বর স্কুল আছে। এর আগের 1 থেকে 15 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি তোমরা আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখানো। তো চলো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলো তাড়াতাড়ি শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তোমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা কী বলছে। তো এখানে দেখো, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত? তো সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে আমাদের 0। ঠিক আছে, কী করে হয় এটা? দেখো আমি তোমাদের বই থেকে দেখাই। প্রথম পেজে বাস্তব সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা আগে জানো। স্বাভাবিক সংখ্যার সেট দেখো, এই যে স্বাভাবিক সংখ্যার দল 1 2 3 4 5 6, যে সংখ্যাগুলো চলবে এগুলো সব স্বাভাবিক সংখ্যা। মানে 1 থেকে শুরু চলতে আছে সংখ্যাগুলো, শেষ নাই, স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি 0টা চলে আসে তাহলে আমরা অখণ্ড সংখ্যা বলবো। দেখো সব স্বাভাবিক সংখ্যাগুলো আছে, তার সঙ্গে 0টা আছে, তখন হয়ে গেল কি, এই সংখ্যাগুলিকে নিয়ে বলবো আমরা অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কে? 0। 0 1 2 3 4, তো এটাই তো আমাদের বলেছে, এই যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা 0। ঠিক আছে, আচ্ছা আমরা চলে আসবো পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের বলেছে বিক্রয় মূল্যের উপর X% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার। খুবই ভালো প্রশ্ন। দেখো বিক্রয় মূল্যের উপর X% লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে বলেছে। তাহলে এখানে আমরা করব কি, দেখো এই যে লাভ হয়েছে X% আর বিক্রয় মূল্যের উপর, মানে আমরা বলবো যে 100 টাকা, দেখো 100 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এটা কিন্তু X% লাভ থেকে আমরা বলতে পারছি। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর X% লাভ, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য ধরবো। যদি আমরা X% লাভ বলতাম, বিক্রয় মূল্য না দেওয়া থাকতো, শুধু লাভ X%, তখন আমরা 100 টাকা ক্রয় মূল্য নিতাম। কারণ সাধারণত আমরা লাভটাকে আমরা ক্রয় মূল্যের উপরই আমরা লিখি সবসময়, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে আমাদের এখানে বিক্রয় মূল্যের উপর। তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে, ঠিক আছে, তাহলে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের হয়ে যাবে, দেখো এখানে যেহেতু লাভ হয়েছে, তাই না, তা লাভ হয়েছে মানে কি বিক্রয় মূল্য বেশি হবে আর ক্রয় মূল্য কম হবে। তাহলে এখানে ক্রয় মূল্যটা হয়ে যাবে এই যে 100 থেকে এই যে আমাদের যেটা লাভ হয়েছে সেটা বিয়োগ করে দাও। দেখো 100 - X এত টাকা, এই টাকাটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এবার দেখো লাভ কিন্তু আমাদের X টাকা, এই যে X% থেকে X টাকা লাভ। তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করতে বলেছে। দেখো ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কী করে পাবো? এই যে লাভ বাই লাভ তো X, তো লাভ বাই ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য আমাদের 100 - X, ঠিক আছে, গুণিত 100, মানে শতকরা লাভ 100 গুণ করতে হবে, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, এই যে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 100 আর X গুণ করে আমরা পেয়ে যাবো 100X, আর নিচে আছে আমাদের 100 - X। তা দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, শতকরা চিহ্ন দিয়ে দেবো। তো এই যে বলেছিল এখানে ক্রয় মূল্যের উপর লাভের হারটা কত পেয়ে গেলাম আমরা, 100X বাই 100 - X%। তারপরের প্রশ্ন 3 নাম্বার। এখানে দেখো এই যে রাশিটা আছে, এই সরলতম মান বের করতে বলেছে। চলো আমরা সরলটা করি, সূচকের অঙ্ক আছে এটা। এখানে তোমাদের জানতে হবে যেটা, এই যে দেখো এর যে পাওয়ারটা -1 আছে না, মানে যেটা হোল পাওয়ার আছে -1, এই -1-এর জন্য আমরা 1 লিখতে পারবো এটাকে, এর পাওয়ারে -1 প্লাস বি এর পাওয়ারে -1। ওকে, মাইনাস পাওয়ার থাকলে 1 করে দেবো। তাহলে এখানে লক্ষ্য করো 1 এই যে দেখো এর পাওয়ারে আবার -1 আছে, তাহলে এখানে 1/a প্লাস আবার বি এর পাওয়ারে -1, তাহলে 1/b, এভাবে করে নিতে পারবো সমান সমান। আচ্ছা এবার এটা আমরা কি করব, ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তার উপরে 1 আছে আর নিচে ভগ্নাংশের যোগ বিয়োগ করো, a b লসাগু। আচ্ছা এখানে a আর a মিলে গেল, তাহলে b রয়ে যাবে, b মিলে গেলে a রয়ে যাবে, এই দুটোর ভগ্নাংশ যোগ বিয়োগ সমান সমান। এখন দেখো 1 আছে, এটা ভগ্নাংশ, তাহলে a bটা উপরে চলে যাবে, তাহলে a b উপরে, আর এখানে b প্লাস a বা a প্লাস b, এই যে a প্লাস b, এই যে আমাদের সরলতম মান, এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার আমরা 4 নম্বর প্রশ্ন করাবো।
4 প্রশ্ন দেখো, ধার্য মূল্যের উপর 15% কমিশন দিয়ে 20% লাভ হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলেছে। চলো, ভালো প্রশ্ন আছে। তাহলে এখানে ধার্য মূল্য যেটা, আমরা ধার্য মূল্য দেখো এমপি, যেটা মার্জিনাল প্রাইস, এটাকে আমরা ধার্য মূল্যটাকে এমপি বলবো। তাই এমপি ধার্য মূল্যকে আমরা 100 টাকা ধরে নেব। এই যে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে না, তাহলে 100 টাকায় 15 টাকা ছাড় দিয়েছে। আচ্ছা, 100 টাকায় 15 টাকা যদি ছাড় দেয়, তাই না, তাহলে ছাড় দিয়ে বিক্রয় মূল্য এসপি, এসপি হচ্ছে সেল প্রাইস, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যকে সংক্ষেপে আমরা এসপি বলে দেব। তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো বিক্রয় মূল্য দেখো 100 টাকায় 15 টাকা ছাড়, তাহলে 100 টাকা থেকে 15 টাকা বিয়োগ করলে কত হবে? 85 টাকা। তাহলে আমাদের এসপি হয়ে যাবে 85 টাকা। এবার দেখো লাভ যে বলেছে এখানে, এই যে লাভ কত? 20%। এই লাভ থেকে কি বলতে পারবো দেখো, মানে লাভ থেকে বলতে পারবো যদি ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে 120 টাকা। এই লাভ থেকে বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 120 টাকা, 20, এই যে 20% লাভ হয়েছে বলে। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের বিক্রয় মূল্য জানা আছে, তাহলে আমরা এখান থেকে ক্রয় মূল্য বের করব। তাহলে আমরা এখানে কথাটা এভাবে লিখব যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, এইভাবে আমরা লিখব এখন। মানে 120 টাকা, এটা কিন্তু আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হলে আমরা বের করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। এই কথাটাকে ঘুরিয়ে বললাম। আচ্ছা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ঐকিক নিয়ম 100/120। এই যে দেখো, আর বিক্রয় মূল্য আমরা 85 টাকা পেয়েছি, তাহলে আমরা বলবো 85 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে 100/120 গুণিত 85। ঠিক আছে, তো এটা আমাদের কিন্তু ক্রয় মূল্য। আমাদের যেটা বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত, দেখো বিক্রয় মূল্য কিন্তু পেয়ে গেছি এটা, আর ক্রয় মূল্য আমরা এখন বের করলাম। তাহলে আমাদের যে অনুপাতটা বেরোবে, দেখো এই যে বিক্রয় মূল্য আগে, তো বিক্রয় মূল্য আমাদের এখানে কত? 85। তাহলে এই যে 85 আর ক্রয় মূল্য যে আমরা বের করলাম এটা, তো চলো 85/100/120 × 85। এই যে দেখো, এবার এটাকে আমরা সরল করি, অ্যান্সারটা পেয়ে যাবো। এখন এই যে 85 আমরা কেটে দিতে পারবো, অনুপাতে একই জিনিস তোমরা কেটে দিতে পারবা। তাহলে এখানে 1:100, আচ্ছা এখানে 0 আমি কেটে দিচ্ছি, তাহলে আমাদের রয়ে গেল কত? 10/12। আরও কাটাকাটি করতে পারবো, 2 × 5 = 10 আর 2 × 6 = 12। আচ্ছা, এখন দেখো এখানে 1:5/6 পূর্ণ সংখ্যায় করলে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6:5 এটা পেয়ে যাবা। তাহলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাতটা কত? 6:5। এটা কিন্তু অ্যান্সার আমাদের। খুব ভালো প্রশ্ন ছিল। আচ্ছা, এবার আমরা 5 প্রশ্নটা বলবো। 5 প্রশ্নটা আগের ক্লাসে এটা আমরা করে দিয়েছি, 3 নম্বর স্কুলে দেখবা 1-2 নম্বর যে প্রশ্নটা আছে। 6 নম্বর বলছে এখানে কোন শর্তে দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে? কোন শর্তে? আচ্ছা, কোন শর্তে দেখো এখানে তোমাদের যদি বলি দুটো সমীকরণ, আমি দুটো সমীকরণ দেখাচ্ছি। একটা সমীকরণ a1x + b1y = c1, ঠিক আছে, এরকম একটা সমীকরণ আছে। আরেকটা সমীকরণ আছে a2x b2y = c2। এইভাবে যদি দুটো সমীকরণ থাকে, তাহলে এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান পাবো একমাত্র এই শর্তে। দেখো শর্তটা হবে এই যে a1/a2, এক্সের সহগের অনুপাত অসমান পাবা, নট ইকুয়াল টু হবে ওয়াইয়ের সহগের অনুপাত, মানে b1/b2। ঠিক আছে, এদের অনুপাতটা যদি অসমান পাওয়া যায়, সমান যদি না হয়, তখনই বলবো এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। কোন শর্তে? এই শর্তে। ঠিক আছে, এইভাবে তোমাদের শর্তটা দেখাতে হবে। আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা আমাদের আগের ক্লাসে করা হয়ে গেছে। 7 নম্বর প্রশ্নের জন্য তোমাদের যেতে হবে স্কুল নাম্বার 1-2 সেখানে দেখবা যে 11 নম্বর যে প্রশ্নটা আছে, 2-11 নম্বর। ওকে, 8 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। 8 জন্য তোমাদের যেতে হবে 3 নম্বর স্কুলের 1-5 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, আমরা দেখবা 3 নম্বর স্কুল 1-5 প্রশ্নটা আছে, একই প্রশ্ন, সেখানে কিন্তু করে দিয়েছি, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখবা। ওকে, যারা দেখোনি তারা তো দেখবাই, আর যারা দেখেছো তারাও কিন্তু দেখবা।
কারণ একই অঙ্ক বারে বারে বুঝতে হবে, বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। বারবার যেহেতু প্র্যাকটিস করো তখনই তোমরা আরও অঙ্কতে ভালো হয়ে যাবা। এবার আমরা চলে যাব 9 নম্বরের প্রশ্নে। 9 প্রশ্নটা দেখো কি বলছে। 9 প্রশ্নটা এবিসিডি ট্র্যাপিজিয়ামের এবি সমান্তরাল সিডি, এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সিডি দৈর্ঘ্য দেওয়া আছে, এডি ও বিসির বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে, পি ও কিউ, পি কিউ দৈর্ঘ্য। আচ্ছা, এইরকম টাইপের অঙ্ক আমরা করেছি। তা চলো, মানে হুবহু একই অঙ্ক নাই, তো আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কীভাবে হবে। এখানে ট্র্যাপিজিয়ামের ছবিটা আঁকো। এই যে আমাদের ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম দেখো, এখানে এবি বাহুটা বড় আছে, তাহলে এটা আমরা এবি নিয়ে নেব, এবিসিডি। এবিটা এই যে 4.25, আর সিডি আমরা 2.5। এই যে এডি আর বিসি এই দুটি বাহুর মধ্যবিন্দু বলেছে, পি আর এখানে কিউ। তাহলে এই যে আমাদের দেখো পি কিউ দৈর্ঘ্য বের করতে বলেছে। তার আগে আমরা কি করব, এই যে আমরা ডিবি এই যে যোগ করে দেবো ডিবিটা। তাহলে এখানে আমাদের একটি বিন্দু আমরা নিয়ে নিলাম, ধরো আমরা এটা এস বিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এই যে দেখো, লক্ষ্য করো, এই যে পিএস। আচ্ছা, তোমাদের এখানে বলি, এর আগেও বলেছি যে এস বিন্দুটা এই অনুযায়ী, প্রশ্ন অনুসারে এস বিন্দুটা হবে এই যে বিডি কর্ণের মধ্যবিন্দুতে হবে, মনে রাখবা, ঠিক আছে, এস বিন্দুটা। তাহলে এখানে এ বিডি ত্রিভুজের এই বাহুর মধ্যবিন্দু এটা, আর বিডি বাহুর মধ্যবিন্দু এস। কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজ্য সলখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। তাহলে আমরা এখানে পিএসটা পেয়ে যাব হাফ, এবি পেয়ে যাব। তাহলে এখানে এবির মান আমরা জানি 4.25, আর নিচে এই 2টা বসিয়ে দিলাম। একইভাবে দেখো তো এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই যে আমাদের ত্রিভুজটা আছে সিবিডি, যদি বলি এই ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু আছে, এই বাহুর মধ্যবিন্দু এটা, এই বাহুর মধ্যবিন্দু এটা। তাহলে এখানে এস কিউটা এই যে এই বাহুর অর্ধেক হয়ে যাবে, মানে এস কিউটা হয়ে যাবে এই যে ডিসি বাহুর অর্ধেক, মানে ডিসি বাহুটা আছে 2.5 আর নিচে 2, অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের এখানে যে পি কিউর মানটা বের করতে বলেছে, তাহলে আমরা দেখো তো, এই যে আমাদের এই যে পিএস এর মানটা আর এস কিউর মানটা যোগ করি তো পি কিউ। তাহলে এই যে মানটা 4.25/2, আর এস কিউর মানটা 2.5/2। ওকে, আচ্ছা, তাহলে এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমরা এটা সরল করে নিই। 2 লসাগু, এবার এদেরকে যোগ করে নাও। দেখো 4.25 আছে, আর এখানে 2.5, এটা 0 নিয়ে নিলাম। তো এটা 5, এটা 7, 5 2 7, আর এটা 6। তাহলে আমাদের কত রয়ে গেল 6.75। এখানে আমরা দশমিকটা যদি উঠাই, দেখো আমরা 6 7 5 আর নিচে 2, আর দশমিক উঠানোর জন্য দেখো আমাদের 100 হবে। এই যে দশমিকের জন্য 1, আর দশমিকের উপর 2টা সংখ্যা আছে বলে 2টা শূন্য। 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে দেখো কাটাকাটি, 2 3 6, আবার 2 3 6, 2 7 14, 2 5 10। তাহলে আমাদের দেখো এটা রয়ে গেল নিচে 100। এবার 100 দিয়ে ভাগ করে একটা সহজ বুদ্ধি আছে, 2টো শূন্য, তো দশমিকটা 2 করে এখানে চলে আসবে, মানে 3.375। এই যে আমাদের দেখো এই যে মানটা, এটা কিন্তু পি কিউ এর মান, এটা হচ্ছে আমাদের পি কিউ। তো অ্যান্সার আমরা পেয়ে গেলাম। চলো এরপরে আমাদের 10 নম্বরের প্রশ্নটা। 10এর প্রশ্নটা দেখো, এই যে আমাদের একটা ব্যাসার্ধর মান দেওয়া আছে 2r, সাধারণত ব্যাসার্ধ আর হয়, তো এখানে ব্যাসার্ধ বলে দিয়েছে 2r। তাহলে এত ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তাকার ক্ষেত্রে পরিসীমা। আচ্ছা, অর্ধবৃত্তের পরিসীমা তোমাদের এর আগেও আমি দেখিয়েছি অনেকবার। এই যে আমাদের অর্ধবৃত্ত, তাহলে ব্যাসার্ধ যখন 2r বলেছি, তাহলে এই ব্যাসটা আর এই যে অর্ধেকটা পরিধি নিয়ে আমাদের অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে অর্ধেকটা পরিধি, ঠিক আছে, অর্ধেকটা পরিধি কত হবে, দেখো অর্ধেকটা পরিধি হবে পাই আর, আর বলতে কিন্তু এখানে কত 2r, এই যে পাই আর, এটা হচ্ছে এইটা অর্ধেকটা পরিধি, কারণ সম্পূর্ণ পরিধি 2πr, তো অর্ধেকটা কত হবে পাই আর বলতে কিন্তু 2r, আর এর সঙ্গে যোগ হয়ে যাবে এই যে ব্যাসটা। তাহলে এখানে ব্যাসার্ধ 2r হলে ব্যাস কত হবে 4r হয়ে যাবে। এই যে আমাদের দেখো, তাহলে এটাই কিন্তু আমাদের এই অর্ধবৃত্তাকার ক্ষেত্রের পরিসীমা।
তাহলে এখানে তোমরা 2 আর কমন নিয়ে নাও, তাহলে পাই প্লাস এখানে আমাদের কত রয়ে যাবে, এটা 2 রয়ে যাবে। তাহলে 2r ইন্টু পাই প্লাস 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। চলো 11 নম্বর প্রশ্নটা। 11 নম্বর প্রশ্নটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x/5 সেমি হলে এর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা দেখো, এটা আমরা তোমাদের এভাবে করে দেখাবো, এটা আমাদের সহজে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের একটা ছবি আঁকো। এই যে দেখো, তাহলে এখানে সমবাহু ত্রিভুজের নাম দিয়ে দিলাম এ বি, আর এটা আমাদের সি। এবার দেখো এখানে অন্তর্বৃত্ত মানে দেখো, অন্তর্বৃত্তটা যদি আমি তৈরি করি, এভাবে বাহুগুলোকে স্পর্শ করবে, আর এখানে আমি ধরো একটা এই যেভাবে টানলাম, আমাদের এটি, এখানে আমাদের এই যে অন্তর্বৃত্ত, যেটা আমাদের অন্তর্কেন্দ্রটা এই জায়গায় পাবো আমরা। ওকে, এর নাম আমরা জি বিন্দু দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বলতে জিডি। তো লক্ষ্য করে এটা কিন্তু ভরকেন্দ্র হবে এই জি বিন্দুটা। জি বিন্দুটা ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করবে এই এডিকে, আর এখানে এডিটা মধ্যমা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে দেখো জিডি কত পাবো, তাহলে এডি হচ্ছে মধ্যমা বা উচ্চতা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বা মধ্যমা পাওয়ার যে সূত্র, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহু হচ্ছে x/5। এই দেখো, এটা হচ্ছে আমাদের এডি। এখানে এজি ইজ টু জিডি কত, 2:1। এদিকে এজিটা 2 আর জিডিটা হচ্ছে আমাদের কত, 1। তাহলে এখান থেকে জিডি বের করতে হবে। জিডি হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো জিডিটা আমরা বের করবো। জিডি কিন্তু 1 আনুপাতিক যোগ 3। কার মধ্যে থেকে জিডি বের করছি, এডির মধ্যে থেকে বের করছি, তাহলে এটা গুণ করে দিতে হবে, √3/2 ইন্টু x/5। দেখো এটা সরল করি, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো তো, উপরে √3x আর নিচে 3, 2, 5 গুণ করো, 3 2 6, 6 5 30। এই যে আমাদের জিডি, তাহলে এটাই হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নটা তো আমরা এর আগেও করেছি, তবু তোমাদের বলি দিই, এখানে শ্রেণী দৈর্ঘ্য বের করতে বলেছে। তো এখানে শ্রেণী দৈর্ঘ্যটা উচ্চ থেকে নিম্ন বিয়োগ হবে, কিন্তু এই শ্রেণী যে সীমাগুলো আছে, শ্রেণী সীমানায় সাজিয়ে নিতে হবে। মানে শ্রেণী সীমানায় নাই, কী করে বুঝলাম, এই যে এখানে 5 আছে, আবার 5 ফিরে আসেনি, তার জন্য তোমরা করবা কি, হাফ কমাবা হাফ বাড়াবা। তাহলে হাফ কমালে 0.5 আর হাফ বাড়ালে 5.5। এবার যদি বিয়োগ করো দেখবে শ্রেণী দৈর্ঘ্য 5 পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এটা মনে রাখবো, এখানে শ্রেণী দৈর্ঘ্য কত হবে, 5 হবে। এই যেখান থেকে হাফ কমাবো হাফ বাড়াবো, তখন বিয়োগ করবা উচ্চ থেকে নিম্ন, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে তোমরা পেয়ে যাবা শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, চলে আসবো আমরা 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমাদের 13 নম্বর প্রশ্নের জন্য কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি। চলো এখানে বলে দিই, স্কুল 5 নম্বর স্কুলে দেখবা 1-এর 10 নম্বর প্রশ্নটা আছে, একই প্রশ্ন। আচ্ছা, আমরা চলে আসবো কত নম্বর, 14 নম্বর প্রশ্নে। কোনো সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকতে কমপক্ষে কতগুলি বৃত্তচাপ আঁকতে হবে? বাহ, এটা তো ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। তা দেখো আজকের স্কুলেরও কিন্তু প্রশ্নগুলো খুবই ভালো ভালো প্রশ্ন আছে। ওকে, তো চলো এই প্রশ্নটা আমি তোমাদের করে দেখাই। আমাদের এখানে কিন্তু রুল কম্পাস লাগবে। রুল কম্পাসের সাহায্যে তোমাদের দেখো আমি দেখাচ্ছি যে একটি সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকতে কমপক্ষে কতগুলি বৃত্তচাপ দরকার পড়বে, সেটা আমি তোমাদের দেখাবো পেন্সিল কম্পাসের সাহায্যে। দেখো এখানে তোমাদের আমি, ভালো প্রশ্ন আছে এটা। তাহলে এখানে প্রথমে আমি একটি সরলরেখা তৈরি করছি। দেখো এই যে আমাদের একটি সরলরেখা, তো এই সরলরেখার ধরো কোনো একটি বিন্দুতে আমরা লম্ব তৈরি করব। তো এই বিন্দুতে আমরা লম্ব তৈরি করব, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে যদি লম্ব তৈরি করি, তাহলে লক্ষ্য করো আমরা কীভাবে করব। আচ্ছা, এই বিন্দুতে বলতে ধরো এই জায়গা থেকে কোনো একটা বিন্দু আমরা নিব, মানে দেখো আমি করে দেখাচ্ছি, যেভাবে তোমরা লম্ব মানে 90 ডিগ্রি কোণ তৈরি করো না, সেইভাবে দেখো যে কোনো মাপ, এটা একটা মাপ যে কোনো নিয়ে আমরা একটা বৃত্তচাপ নিয়ে নেব। এইভাবে আমাদের বলেছি এই যে লম্ব আঁকতে কটি বৃত্তচাপ দরকার। তো এই যে একটি বৃত্তচাপ নিলাম, দেখো এটা আমাদের কটা, একটা বৃত্তচাপ, দেখো একটা বৃত্তচাপ নিলাম। ওকে, প্লাস
আচ্ছা, এরপরে এখানে বসিয়ে আমাদের কাটতে হবে। আমরা লম্ব অঙ্কন করছি, মানে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি। তাহলে এই যে আমাদের একটি বৃত্তচাপ, এই যে একটা বৃত্তচাপ, তো আরেকটা করলাম, এই যে আরেকটা বৃত্তচাপ করলাম। তারপরে এখানে বসিয়ে এই দিকে আমাদের আরেকটা বৃত্তচাপ তৈরি করতে হবে। এই যে দেখো, আমি তোমাদের দেখতে পাচ্ছ না, এটা ভালো করে দেখাই। এই যে আরেকটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে আমাদের কটা হলো? এই যে আমাদের দুটো। এবার আমাদের এই জায়গায় বসাতে হবে। তো দেখো, এই জায়গাটা আমাদের একটু শর্ট পড়ছে, কাগজ দিয়ে এখানে কাগজ দিয়ে দেবো একটা। দেখো, আমরা কিন্তু 3টে পেয়েছি, মানে একটা দুটো, ঠিক আছে। এখানে আমরা 2 করে দিয়েছি, এখানে 1 করি, ঠিক আছে। 3টে বৃত্তচাপ পেয়ে গেছি, 1 2 3টে। তারপরে তোমরা এখানে বসিয়ে এই দিকে আমাদের কী করতে হবে? এদিকে আমাদের একটা এইভাবে বৃত্তচাপ তৈরি করতে হবে, এইভাবে। তাহলে এবার কটা পেয়ে গেলাম? আরেকটা পেয়ে গেলাম, এই যে 4টা পেয়ে গেলাম। আবার এখানে বসিয়ে সেই বৃত্তচাপটাকে কেটে দিতে হবে, এই যে এভাবে কেটে দিতে হবে। তো কটা পেয়ে গেলাম? 5টা। আরেকটা পেয়ে গেলাম 5টা, দেখো 1 2 3 4 5। এবার এই বিন্দু আর এই বিন্দু, মানে এই বিন্দুতে লম্ব তৈরি হচ্ছে আমাদের, ওকে। এই বিন্দুতে না, এই বিন্দুতে। তাহলে এই বিন্দু স্কুলের সাহায্যে তোমরা এভাবে যোগ করে দাও। আমি তোমাদের এভাবে দেখাচ্ছি, দেখো এইভাবে করে যদি তোমরা যোগ করে দাও, তাহলে এই যে দেখো লম্বটা। তাহলে এই লম্বটা তৈরি করার জন্য, যে একটা সরলরেখার পর কোনো একটি বিন্দুতে লম্ব তৈরি করতে আমরা কটি বৃত্তচাপ তৈরি করলাম? এই যে 1 2 3টে, আবার এইদিকে একটা 4টে, আর এইদিকে একটা 5টে। তাহলে 5টি বৃত্তচাপ তৈরি করতে হবে। কটি বৃত্তচাপ? 5টি বৃত্তচাপ। খুব একটা ভালো প্রশ্ন ছিল, ওকে। তো আমার অ্যান্সারটা পেয়ে গেলাম। এই যে বলেছে, দেখো বলেছিল যে কোনো সরলরেখার উপর কোনো বিন্দুতে লম্ব আঁকতে কমপক্ষে কতগুলি বৃত্তচাপ আঁকতে হবে? 5টি বৃত্তচাপ আঁকতে হবে। এবার আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে আসবো। 2-এর 1 নম্বর প্রশ্নটা দেখো, আমাদের এখানে কি বলছে? দুটি ভিন্ন অমূলের সংখ্যা বলতে আলাদা আলাদা, ঠিক আছে। তার আলাদা অমূলের সংখ্যা নিতে বলেছে, যাদের বিয়োগফল একটি মূলের সংখ্যা হবে। তা দেখো, আমরা দুটি ভিন্ন অমূলের সংখ্যা, আমি যদি উদাহরণটা তোমাদের নিতে বলি, তা এইভাবে নাও, একটা নিয়ে নাও 2 + √3, আর একটা নিয়ে নাও √3 - 2। এই যে দেখো, দুটি ভিন্ন অমূলের সংখ্যা, এটা একটা অমূলের সংখ্যা, এটা একটা অমূলের সংখ্যা। এই যে √3 আছে না, √3 দেওয়া মানে অমূলের সংখ্যা। তাহলে এদের বিয়োগফল করো। 2 + √3 - √3 - 2। 2 + √3 - √3, এটা মাইনাস মাইনাসে +2। এই যে +√3 - √3, তাহলে এটা কেটে দাও। তাহলে 2 আর 2 যোগ করে কত পাবা? 4। তো দেখো, আমাদের দুটি অমূলদ সংখ্যার বিয়োগফলটা করে আমরা কি পেয়ে গেলাম? মূলদ সংখ্যা পেয়ে গেলাম না? 4 একটি মূলদ সংখ্যা। দেখো, আমাদের কি বলেছে, যে যেটা লিখতে বলেছিল, দুটি অমূলদ সংখ্যা লিখতে বলেছিল, তো এটা কিন্তু অ্যান্সার তোমরা দিতে পারবা। এখানে অ্যান্সারগুলো তোমাদের যে কোনো হতে পারে, কোনো এখানে ফিক্সড না যে এটাই নিতে হবে। তোমরা অন্য উদাহরণ নিয়েও তোমরা কাজ করতে পারো। তাহলে আমি এটা দেখালাম, তোমরা এটা অ্যান্সার দিয়ে দিবা। এই যে আমাদের দুটি মূলদ সংখ্যা, এটা কিন্তু অ্যান্সার, এই একটা আর এই একটা, এই দুটো অ্যান্সার আমাদের। এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। দেখো, বলছে বাসের ভাড়া 20% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 15% কমে গেল। বাস ভাড়া বেড়ে গেছে বলে কম সংখ্যা যাত্রী যাচ্ছে। আচ্ছা, এতে বাস মালিকের শতকরা কত লাভ বা ক্ষতি হলো? লাভ হতে পারে, ক্ষতি হতে পারে। ঠিক আছে, ভাড়া বেড়েছে কিন্তু যাত্রীর সংখ্যা কমে গেছে। চলো দেখব লাভ না ক্ষতি হয়েছে। খুবই একটা ভালো প্রশ্ন আছে। দেখো, আজকের যে স্কুলটা আছে, ভালো ভালো প্রশ্নগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো, এবং ভিডিওতে অবশ্যই লাইক করবা, এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করবা। কারণ প্রত্যেকটা ক্লাস তোমাদের খুব পরিশ্রম করে তৈরি করতে হয়। আর তোমরা দেখছো সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে একমাত্র আমারই ক্লাসগুলো আছে। এত ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে এবং ডিটেলসে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি করাই, আর এর জন্য প্রচুর পরিশ্রম, প্রচুর সময় লাগে, সময় ধরে করাচ্ছি। শুধু তোমাদের একটা কাজ করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। এবং যারা নতুন আছো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। আচ্ছা, তো চলো আমরা দেখে নেব 2 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এখানে দেখো, বাসের ভাড়া 20% বেড়ে যাওয়ায়, আমি যদি বলি যে প্রথমে বাসের ভাড়া কত ছিল? বাস ভাড়া ছিল, বাস ভাড়া ধরে নেব, এটা আমরা লিখব ধরি, ঠিক আছে। আচ্ছা, বাস ভাড়া, তো বাস ভাড়া
বাস ভাড়া আমরা ধরে নিব কত, 100 টাকা। শতকরা থেকে আমরা ধরে নেব বাস ভাড়া 100 টাকা। আর যাত্রী সংখ্যা আমরা ধরে নিব কতজন, 100 জন, তাই না? এই যে 100 জন যাত্রীর সংখ্যা ছিল, বাস ভাড়া কত পেত, 100 টাকা পেত। এটা আমাদের টাকা, এটা আমাদের জন। আচ্ছা, এবার দেখো বাস ভাড়া হয়ে গেছে আমাদের কত, 20% বেড়ে গেছে বলতে 100 টাকায় 20 টাকা বাড়লো, মানে 120 টাকা হয়ে গেছে বাস ভাড়া। তাহলে 120 টাকা যদি বাস ভাড়া হয়ে যায়, তা যাত্রীর সংখ্যা আবার দেখো কমে গেছে 15%, মানে 100 জন ছিল, তাহলে 100 জন থেকে কমে গেছে 15% বলতে কত, তাহলে 100 থেকে 15 বিয়োগ করে দাও। এই 100 থেকে 15 যদি বিয়োগ করো, তাহলে হয়ে গেছে দেখো 85 জন হয়ে গেছে এখন। বাস ভাড়া 120 টাকা যদি হয়ে যায়, তা যাত্রীর সংখ্যা হয়ে যাবে 85 জন। ওকে, আচ্ছা তাহলে দেখো তো আগে কত আয় করতো, 100 জন যাত্রীর সংখ্যা, বাস ভাড়া ছিল কত, 100 টাকা, তাই না? মানে একজনের পিছু 100 টাকা, তাহলে 100 জনের পিছু কত, তাহলে আগের যে আয়টা ছিল, আগে যেটা আয় করতো, আগের আয় বাস ভাড়া থেকে যে আয় করতো আগে কত, এই যে 100 টাকা আর 100 জন যাত্রী, তাহলে 100 গুণ করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো 10,000 টাকা। এই টাকাটা আগে আয় করতো 10,000 টাকা। আর এখন নতুন আয়, তাহলে এখন আয়, এখন বা নতুন আয়, এই যে নতুন আয়, তাহলে এখন যে আয়টা করছে দেখো তো কত আয়টা করছে, তো দেখো এখন হয়ে গেছে বাস ভাড়াটা 120 টাকা, কিন্তু যাত্রীর সংখ্যা হয়ে গেছে কত, 85 জন। তাহলে এই দুটো যদি গুণ করো, 120 আর 85 তোমরা গুণ করে পেয়ে যাবা 10,200 টাকা, এটা পাবা। তা দেখো আগের আয়ের চেয়ে এখন আয়টা কিন্তু দেখো বেড়ে গেছে, তাই না? তাহলে এখানে কি হয়েছে, আয় বেড়েছে, তাহলে কী হয়েছে, মালিকের লাভ হয়েছে। তাহলে এখানে লাভ হয়েছে, লাভ আমরা বুঝতে পারলাম এখানে কি হয়েছে, লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে, এই যে 10,200 টাকা থেকে 10,000 টাকা বাদ দিতাম, তাহলে এখানে বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 200 টাকা পাবা বিয়োগ করে, 200 টাকা লাভ হয়েছে। এবার আমরা বের করব শতকরা লাভ, তাই না? শতকরা লাভ বের করতে বলেছি। শতকরা লাভ কী করে পাবো, দেখো এই যে 200 টাকা লাভ হয়েছিল, এই যে 200 টাকা বাই কী থেকে লাভ হয়েছিল, আগের আয়টা ছিল 10,000 টাকা, তাহলে 200 টাকা বাই 10,000 টাকা, আর শতকরা মানে 100 দিয়ে গুণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের বাস ভাড়ার শতকরা লাভ। চলো দুটো শূন্য কেটে দেবো, এই দুটো শূন্য কেটে দেবো, তা দেখো 2 থেকে গেল আমাদের যে 2%। তাহলে যে বাস মালিকের যে এখানে শতকরা লাভ হয়েছে কত, 2% লাভ হয়েছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। খুব একটা ভালো প্রশ্ন ছিল। পরে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নটা। আচ্ছা, আমাদের a প্লাস 1/b = 1 আছে, b প্লাস 1/c = 1 আছে, তাহলে এই দুটো থেকে আমাদের c প্লাস 1/a এর মানটা বের করতে বলেছে। বাহ, এটাও তো ভালো প্রশ্ন। চলো করা যাক প্রশ্নটা। দেখো অঙ্কটা, তাহলে এখানে লক্ষ্য করো আমরা করব কি, যে এই যে দুটো সমীকরণ দেওয়া আছে, দেখো আমরা করব এখান থেকে বি এর মানটা বের করে নেব, আর এই জায়গায় বি এর মানটা বসিয়ে দেবো। দেখো আমাদের এখানে সি আর এ আছে, যার মানটা বের করতে বলেছে, তাহলে বি এর মানটা বের করে বি এর জায়গায় বসিয়ে দিলে আমাদের কি থাকবে, সি আর এ থাকবে, তখন আমাদের বেরিয়ে আসবে এর মানটা। চলো একটা সরলটা একটু কিন্তু ভালো করে করতে হবে, বুঝে শুনে। ওকে, তা দেখো, তা প্রথমটা এখান থেকে যদি আমরা যে প্রথম সমীকরণটা টুকছি আমরা, a প্লাস 1/b সমান 1 আছে না, এটা প্রথম সমীকরণটা আছে। আর দ্বিতীয় সমীকরণটা কত আছে, b প্লাস 1/c = 1 আছে। তা প্রথম সমীকরণ থেকে যেটা বললাম আমরা b এর মানটা বের করবো। তা b এর মানটা দেখো প্রথমে তো 1/b আগে বের করি, এই দেখো এটাকে এটাকে এইদিকে নিয়ে আসলাম, 1 - a হয়ে যাবে। আচ্ছা, এখানে 1/b আছে না, আমি b করে দিলাম, মানে b/1 উল্টে দিলাম, তাহলে একে উল্টাতে হবে, 1/, করতে হবে, তাহলে 1/1 - a। দেখো b এর মানটা পেয়ে গেলাম। এবার এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, এই b এর জায়গায়, ঠিক আছে? b এর মানটা এই b এর জায়গায় বসিয়ে দাও, তখনই দেখবা সরল করে অ্যান্সারটা চলে আসবে আমাদের। তো চলো b এর মান কত পেলাম, 1/1 - a প্লাস 1/c = 1। এবার এখানে আমরা সরলটা করি, তাহলে দেখো 1/c রেখে দিলাম, এইদিকে 1 মাইনাস এটা এইদিকে নিয়ে চলে আসলাম, 1/1 - a। এখানে একটা ভগ্নাংশে যোগবিয়োগ করি, তাহলে এখানে দেখো আমাদের সরলটা হবে 1 - a
আর এটা 1-এর সঙ্গে গুণ করে এটা 1 মাইনাস এ হয়ে যাবে। আর এটা মাইনাস মিলে গেছে বলে যে 1টা নেমে যাবে। +1 -1 কেটে দিতে পারবা। তাহলে আমাদের এখানে দেখো এদিকে মাইনাস এ আর নিচে 1 মাইনাস এ। এটা কিন্তু আমাদের কার মান? 1/c এর মান, তাই না? তাহলে এখন আমরা কী করব? c এর মানটা আমরা বের করে নিই। তো চলো, c এর মান বের করলে উল্টে দিতে হবে। তা দেখো উল্টে দিলাম আমরা। তো এটা যদি আমরা, তার আগে এখানে কাজ করো, এটাকে মাইনাসটাকে প্লাস করার জন্য দেখো এটা আমরা -1 এটা করতে পারবো। দেখো মানে এই যে 1 মাইনাস এটাকে তুমি যে -1 করো না, তাহলে এখানে একটা মাইনাস বের হবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তা দেখো এইভাবে তুমি করে নিতে পারবা, এটা থেকে এটা। তো 1/c-কে c যদি করি তো এটা উল্টে যাবে, তাহলে -1/a এটা হয়ে যাবে আমাদের। এবার দেখো চলে আসবে প্রমাণটা। দেখো এটা a/a করো -1/a করো, ওকে। c সমান a কেটে দাও, তাহলে এখানে 1 -1/a। এখন দেখো এই যে -1/aটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 1/a, এই যে দেখো এদিকে প্লাস হয়ে যাবে। আর আমাদের এখানে +c আছে, c মানে +c, আর এদিকে কত? এদিকে যে 1। এবার লক্ষ্য করতে আমাদের মানটা কীভাবে রেখেছে এখানে, এই দেখো c + 1/a, মানে cটা আগে লিখেছে। তো যাই হোক, মানে আচ্ছা এটাকে যদি বাদ দিয়ে দিই আমি, দেখো cটাকে আগে লিখেছে না, তো cটাই আগে থাক। তাহলে এখানে এটা প্লাস, এই যে -1/a, এদিকে +1/a, আর এটা এই যে আমাদের 1। দেখো এটা আমরা বাঁদিকে নিয়ে এসে দেখো আমাদের কিন্তু চলে এসেছে। c + 1/a এর মানটা কিন্তু বের করতে বলেছিল। কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। তাহলে 1 অ্যান্সার আমাদের। খুব ভালো প্রশ্ন। দেখো এই যে c + 1/a এর মানটা আমরা কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নটা a² - b² = 224 এবং a ও b ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এরা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, a এবং b এর মানটা হয় -4 হোক, b এর মানটা -3 হোক, মানে মাইনাস দিয়ে মানগুলো আসবে পূর্ণ সংখ্যা দিয়ে। আর এটা ছোট, b এর চেয়ে আবার বলেছে। তাহলে a + b এর মানটা, এই যে a + b এর ক্ষুদ্রতম মান বের করতে বলেছে, সবচেয়ে ছোট মানটা। তা a এর মান, b এর মান আমরা দেখো এই সমীকরণ থেকে বুদ্ধি করে বের করতে হবে। চলো দেখো কীভাবে আমরা পাবো। এখানে আমরা যেটা করব, প্রথমে এই সমীকরণটা আছে না, দেখো এখানে আমাদের সমীকরণটাকে একটু বেশ করে বুদ্ধি করে ভাঙাতে হবে। দেখো এখানে আমাদের যে সমীকরণটা আছে, আমি টুকি কত আছে, a² - b² = 224, তাই তো? আচ্ছা, তাহলে a² মানে b² সূত্র তোমরা জানো সবাই, a + b × a - b। আমরা লিখব a + b × a - b। আর এদিকে 224কে দেখো আমরা ভেঙে লিখছি, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এটাকে তোমরা এভাবে ভাঙো, -16 ইন্টু -14। দেখো 16 আর 14 গুণ করলে তোমরা কিন্তু 224 পেয়ে যাবা। এই তোমরা এই যে উৎপাদকে যে ভেঙে দিলাম আমরা, এই উৎপাদকটা তোমরা মনে রাখবা, -16 আর -14। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আমাদের মাইনাস কেন নেওয়া হয়েছে? দেখো ঋণাত্মক বলেছে, a ও b এর মানগুলো ঋণাত্মক পাওয়ার জন্য আমরা মাইনাস দিয়ে দেখালাম, ওকে। এবার দেখো কম্পেয়ার করো। এখান থেকে আমরা বলতে পারবো যে প্রথমটার সঙ্গে যে প্রথমটার সমান দেখিয়ে দিতে পারবো, আর দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়টার সমান আমরা দেখাতে পারবো। এই সমীকরণ থেকে আমরা বলতে পারবো। এটি একটি তো অভেদ আছে। তো দেখো a + b = -16 আমরা লিখতে পারবো, ঠিক আছে। আর a - b = -14, এটা তোমরা লিখে দিবা। এবার এখান থেকে আমরা অপনয়ন করে a b এর মানটা সহজে বের করতে পারবো। চলো অপনয়ন করে নিই। এখান থেকে b কেটে যাবে, তাহলে a আর a যোগ করে 2a, আর এখানে এই যে -16 আর -14 যোগ করে তোমরা -30 পেয়ে যাবা। 2 দিয়ে কাটাকাটি করো, এটা 15, তাহলে a এর মানটা দেখো কত পেয়ে গেলাম? -15 পেয়ে গেলাম। এবার আমরা এখানে বসিয়ে দেবো প্রথম সমীকরণে a এর মানটা। তাহলে দেখো একে যদি আমরা 1 নাম দিয়ে দিই, তাহলে বলবো 1 থেকে আমরা বলবো, দেখো a এর জায়গায় -15 বসিয়ে দিলাম, + b = এদিকে আছে আমাদের -16। তাহলে এখান থেকে b এর মানটা পেয়ে যাব, তাহলে b = এদিকে -16 আর -15টা এদিকে +15 হয়ে যাবে। তাহলে b এর মানটা কত পাবো? এখানে -1 পেয়ে যাবা। দেখো আমরা পেয়ে গেছি a এর মান আর b এর মান। a এর মান পেলাম -15 আর b এর মানটা পেলাম -1। দেখো তো মান দুটো, a এর মান b এর মান আছে, a এর মান b এর মান চাইনি, কিন্তু আমাদের কি চেয়েছে? আমাদের চেয়েছে a + b। এখন আমি এখানে পুট করে দেবো,
তো এখানে এর জায়গায় বসাবো -15 প্লাস, আর বি এর জায়গায় বসাবো -1, এর মানটা বের করতে বলেছে। কিন্তু এর এবং বি এর মানটাই আমাদের দরকার এখানে। অনেক সময় তোমাদের প্রশ্নেই থাকে এ এর মান বের করো, বি এর মান বের করো, ঠিক আছে। তো এ বি এর মান চাইবে, তো এ বি এর মান যেহেতু চাই বের করতে, এখান থেকে হয়ে গেল। কিন্তু আমাদের চেয়েছে এ প্লাস বি, তাহলে এর জায়গায় মান বসাবো, বি এর জায়গায় মান বসাবো, এটা সলভ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো দেখো তো এটা সলভ করো -15, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, -1, তাহলে এটা আমাদের সলভ করে কত আসবে? -15 -1 -16। দেখো -16 কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো প্রশ্ন অনুসারে যেটা বলেছিল যে আমাদের এখানে এ এর মানটা বি এর চেয়ে ছোটো। দেখো এ এর মানটা কিন্তু বি এর চেয়ে ছোটো, এটা কিন্তু ছোটো মান, কাটছে -1 চেয়ে। -15 কিন্তু ছোটো, ওকে, এটা মনে রাখবে তোমরা। আর ঋণাত্মক বলেছিল এ বি এর মান, দেখো এ বি এর মান ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এরা পূর্ণ সংখ্যা। দেখো যেভাবে প্রশ্ন বলেছে সেভাবে কিন্তু এসেছে আমাদের। তো এইভাবে করে তোমাদের অ্যান্সারটা নিয়ে আসতে হবে। ভালো প্রশ্ন ছিল। চলো আমরা পরের প্রশ্নটা দেখে নেব, 5 প্রশ্নটা। চলো আমরা দেখো এখানে সমাধানটা এভাবে করব। আচ্ছা, প্রথমটা যেটা আছে 2 এর পাওয়ারে 5x + 4 আছে। আচ্ছা সমান সমান, আচ্ছা ডান দিকে ছিল 2 এর পাওয়ারে 10, আর এই যে বাঁ দিকে ছিল 2 এর পাওয়ারে 9, এটা মাইনাস, এটা ডান দিকে নিয়ে আসলাম 2 এর পাওয়ারে 9। আচ্ছা এখানে আমরা করবো কি, দেখো এই যে 2 এর পাওয়ারে 10কে 9 + 1 এটা লিখতে পারবা 2 এর পাওয়ারে 9। আচ্ছা এটাকে ভেঙে নিতে পারবা 2 এর পাওয়ারে 9 ইন্টু 2 এর পাওয়ারে 1, এভাবে ভাঙা যায়। কারণ দেখো এখানে মূল সংখ্যা সমান, পাওয়ার যোগ হয়ে যাবে 9 + 1, তাহলে এটা থেকে এটা হয়, তো এটা থেকে এটা হবে। আর এখানে আমার -2 এর পাওয়ারে 9 ছিল। তো 2 এর পাওয়ারে 9 নিয়ে আসলাম কমন নিতে পারবো বলে। তো 2 এর পাওয়ারে 9 আমরা কমন নিয়ে নিলাম, থেকে গেলো আমার এখানে কত 2, আর এখানে তো এটা কমনই নিয়েছি, এটা 1 আছে, কিছু নাই। তো তাহলে এখানে 2 এর পাওয়ারে 9, এটা তো আমাদের 1, তাহলে 1টা আমাদের কি 1 এর সঙ্গে গুণ করতে এটাই হবে, তাহলে 2 এর পাওয়ারে 9 হয়ে গেল। আর বাঁদিকে কত ছিল, আবার 2 এর পাওয়ারে 5x + 4 ছিল। এবার লক্ষ্য করো মূল সংখ্যা সমান, তা পাওয়ার সমান করতে পারবো আমরা এখানে সূচকের নিয়মে। 5x + 4 = কত 9। এখান থেকে সহজে আমরা x এর মানটা বের করে নেব। তাহলে 5x, দেখো 9 থেকে এটা 4 বিয়োগ হবে, এটা এদিকে আসলে বিয়োগ, তো 9 থেকে 4 বিয়োগ করে তোমরা 5 পেয়ে যাবা। 5 কেটে গেলো, এভাবে 1, তাহলে আমরা x এর মানটা কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন। এই সমীকরণে লেখচিত্র থেকে মূল বিন্দুর লম্ব দূরত্ব কত? বাহ, দেখেছো প্রত্যেকটা প্রশ্ন কীরকম আসছে। তাহলে এই স্কুলে যে 16 নম্বর স্কুলটা আছে, দেখো এক একটা প্রশ্ন কিন্তু একদম হ্যাট্রিক টাইপের কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে। তাহলে ক্লাস কিন্তু একদম ভালো করে করতে হবে, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ আছে। চলো আমরা এই অঙ্কটা করাই। লেখচিত্র তো আমাদের দেখো, তাহলে লেখচিত্র বলতে এই যে সমীকরণটা আছে ছেদিতাংশ আকার আমরা দেখাবো। ছেদিতাংশ আকার আমি এর আগেও বলেছি আগের ক্লাসে, আজকেও তোমরা বুঝবা যে ছেদিতাংশ আকারটা কী জিনিস। দেখো তো এখানে লক্ষ্য করো আমাদের যে সমীকরণটা আছে না, দেখো ছেদিতাংশ আকার কীভাবে করা হয়। তাহলে এখানে 3x আছে, -4y আছে, আর +12টাকে আমরা ডান দিকে নিয়ে যাব, -12। আচ্ছা এখানে ডান দিকে 1 রাখবো, ঠিক আছে, 1 রাখতে হবে। তার জন্য কত, -12 দিয়ে ভাগ করব। চলো 3x / -12, আর এখানে দেখো এটা মাইনাস থাক, -4y, আর এখানে -12 দিয়ে ভাগ, সবাইকে -12 দিয়ে ভাগ করব। -12 ছিল, -12 দিয়ে ভাগ, 1 নিয়ে আসার জন্য ডান দিকে এখানে 1 নিয়ে আসার জন্য আমরা -12 দিয়ে ভাগ করে দিলাম। কাটাকাটি করো, এটা আমাদের 4, তাহলে এখানে x এটা -4 হয়ে গেল। আচ্ছা এখানে প্লাস দরকার আমাদের, তাহলে এই মাইনাস এটা প্লাস করে দাও, প্লাস, আর এটা 4 × 3 = 12, তাহলে y এর নিচে আমাদের 3 রয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু প্লাস হতে হবে, আর ডান দিকে 1 দরকার। দেখো মাইনাস কেটে গেলো, 12 কেটে গেলো, কিন্তু এখানে 1 রয়ে গেল। লক্ষ্য করো এখানে 1 দরকার, এখানে প্লাস দরকার। এইভাবে যদি আকারটা করো, আর x/, কোনো মান থাকবে, y/, কোনো একটা মান থাকবে, তাহলে এই আকারটাকে বলা হয় ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে মানে অক্ষ দুটিকে, মানে এই যে লেখচিত্রটি, যে অক্ষ দুটিকে যে ছেদ করবে কোন কোন বিন্দুতে, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো কীভাবে, দেখো আমি একটা লেখচিত্র এখানে তোমাদের দেখাবো। এই যে y অক্ষ, আর এই যে আমাদের x অক্ষ। তাহলে লক্ষ্য করো যে x অক্ষকে দেখো ঋণাত্মক দিকে দেখো -4 আছে, তাহলে -4 এই জায়গায় দেখো,
এই জায়গায় ছেদ করবে, মানে এখানে বিন্দুটা হবে -4,0 আর y অক্ষকে 3 বলতে আমরা এই জায়গা নিয়ে এলাম, এই যে এখানে আমাদের 0,3, এই যে তাহলে এটা আমাদের 3 একক, এটা আছে এদিকে 4 একক, এটা আমাদের 4 একক। তাহলে এই যে লেখচিত্রটা এইভাবে যাবে আমাদের, এইভাবে দেখাই তোমাদের না, এই যে আমাদের লেখচিত্রটা। তাই এখানে আমরা নাম দিয়ে দিব, এটা আমরা পি নাম দিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা আমরা কিউ নাম দিয়ে দিলাম, এখানে ও নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই যে দেখো আমাদের কিভাবে তৈরি হয়ে গেছে ছেদাংশ আকার, অক্ষ তৈরি গেছে, ছেদ করেছে কথায় কথায়। আমরা এখান থেকে তোমরা এইভাবে যদি সাজিয়ে নাও, তোমরা বলতে পারবা যে এই যে এক্স অক্ষকে এই জায়গায় আর ওয়াই অক্ষকে এই জায়গায় এই লেখচিত্রটি ছেদ করেছে। তাহলে আমাদের বের করতে হবে মূল বিন্দু থেকে সেই লেখচিত্রের উপর লম্ব দূরত্ব। দেখো এই যে মূল বিন্দু থেকে লম্ব এখানে যদি আমরা তৈরি করি, তাহলে এই যে আমাদের এই যে লম্ব, যেটা আমরা নাম দিয়ে দিলাম, এটা টি নাম দিলাম। তাহলে ওটি হচ্ছে লম্ব, কার পর, এই যে লেখচিত্রের পর, পি কিউ লেখচিত্রের পর। তাহলে আমাদের এখানে ওটির দৈর্ঘ্যই বের করতে হবে। তা দেখো ওটির দৈর্ঘ্য কী করে পাবো, এখানে আমাদের পি ও কিউ একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, যার ভূমিটা 4 একক আর লম্বটা 3 একক। তাহলে এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, আর এখানে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপরে আমরা দেখো এখানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা এটাকে পি কিউটাকে ভূমি ধরে, আর এটা উচ্চতা। তাহলে দেখো পি কিউ, আচ্ছা এখানে আমরা পি কিউর মান কিন্তু বের করতে পারবো। এই যে পি ও কিউ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটি বাহুর মান পেয়ে গেছি, ও কিউ 3 একক আর ও পি 4 একক। তাহলে অতিভুজটা যে পি কিউ এর মানটা বের করতে পারবো। চলো আমরা প্রথমে পি কিউ বের করে নিই, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার, ভূমি স্কোয়ার 4 স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। এই যে দেখো এটা হবে 16, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 আর 9 যোগ করে 25। তাহলে এখান থেকে আমরা পি কিউ বের করে নিলাম। দেখো পি কিউ স্কোয়ার যদি 25 হয়, তাহলে পি কিউ কত হবে, 25-এর বর্গমূল 5। তাহলে পি কিউ দেখো এই যে পি কিউ বাহুটা 5 পেয়ে গেলাম। তাহলে এবার যেটা আমরা করব, দেখো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, এই যেটা ভূমি ধরে, এটা উচ্চতা, এটা লম্ব মানে উচ্চতা, তাই না, লম্ব দৈর্ঘ্যকে ত্রিভুজের উচ্চতা বলা হয়, এটা ভূমি ধরে। তাহলে পি কিউ ভূমি ধরে, তাহলে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, এই যে পি কিউ ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে আমাদের ওটি, এটা হচ্ছে এই যে পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান। আবার দেখো এই যে সমকোণী ত্রিভুজ পি ও কিউ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা দুভাবে লিখতে পারবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে আমাদের 4 আর লম্ব হচ্ছে আমাদের 3। দেখো জিনিসটা বুঝো ভালো করে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। আর এই ত্রিভুজটাকে যে আমি যে কোনো ত্রিভুজ বলি, পি কিউটাকে ভূমি ধরে, এটাকে উচ্চতা ধরে, তাহলে ভূমির মান এবং উচ্চতার মান যদি জানা থাকে, তাহলে সেই অনুযায়ী ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর এই ত্রিভুজ আবার সমকোণী ত্রিভুজ আছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। দেখো আমরা একই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এভাবে দেখালাম। এখানে মান বসাও, পি কিউর মান জানা হয়ে গেছে। আচ্ছা হাফ হাফ কেটে দিলাম আমরা, তাহলে পি কিউর মানটা আমরা কত পেয়েছি, দেখো তো 5, তাহলে পি কিউর জায়গায় 5 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ওটি বেরিয়ে আসবে, দেখো আর এইদিকে 4 3 12। তাহলে আমরা ওটি যার দৈর্ঘ্য দরকার, লম্ব দৈর্ঘ্য, তাহলে ওটি পেয়ে যাবো কত, 12/5 পেয়ে যাবো। তো এটাকে ভাগ করে নাও, 5 2 10, 2 দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 5 4 20। না দেখো আমরা ওটি পেয়ে গেলাম, ওটি কত পেয়ে গেলাম, 2.4। আমাদের এককটা যদি বলি, একক আমরা কী নেব, এটা আমাদের একক ধরে নিতে হবে, কেউ এককটা দেওয়া নাই, 2.4 একক। এই যে আমাদের দেখো ওটি লম্ব দৈর্ঘ্য, খুবই ভালো অঙ্ক ছিল একদম। তাহলে এখানে এই যে এই সমীকরণের লেখচিত্র থেকে মূল বিন্দু থেকে দূরত্ব যেটা পেলাম, কত পেয়ে গেলাম আমরা, 2.4 একক পেলাম। ওকে, যেভাবে আমি তোমাদের দেখালাম, তো এইভাবে তোমরা ভালো করে বুঝে শুনে দেখিয়ে দেবা, ঠিক আছে, তখনই তোমাদের অ্যান্সারটা ভালো হয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাব। এবার আমরা যাবো, দেখো কত 7 নম্বর প্রশ্নটা। আচ্ছা 7-এর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। কোথায় করা হয়েছে আমি তোমাদের এটা বলে দেব। এর জন্য তোমাদের যেতে হবে, দেখো আমি বলে দিই স্কুল নাম্বার, স্কুল 8 স্কুল 2-এর 8 স্কুলের 2-এর 4 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, একই প্রশ্ন আছে, তোমরা সেখান থেকে এই অঙ্কটা করে নেবা, হুবহু একই প্রশ্ন।
যেগুলো হুবহু একই প্রশ্ন আছে আমি তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আগের ক্লাসগুলো করা হয়ে গেছে তোমরা সেখান থেকে দেখে নিবা। যারা দেখছো তারা তো দেখছোই, আর যারা দেখোনি তোমরা দেখে নিবা, আর যারা দেখেছো আবার যদি দেখতে চাও তোমরা আবার দেখে নিবা, কারণ একই অঙ্ক বারে প্র্যাকটিস করা খুবই দরকার। ওকে, আচ্ছা আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্নে। আচ্ছা, এবিসিডি রম্বসের কোণ এবিসি 120 ডিগ্রি ও বিডি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। এটা তো ভালো প্রশ্ন লাগছে, চলো আমরা দেখি প্রশ্নটার অ্যান্সারটা আমরা করে দেখি। তাহলে এখানে দেখো যে রম্বসটা বলেছে না, রম্বসের ছবিটা আমরা তৈরি করে নিই। রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই যে আমাদের একটি রম্বস, নাম এ বি সি ডি আমাদের একটি রম্বস। আচ্ছা, রম্বসের কর্ণ যদি আমরা বলি, এখানে কর্ণ রম্বসে দেখো, তো এখানে বিডি কর্ণ কথা বলেছে, তাহলে বিডি কর্ণ যদি আমি যোগ করে দিই, এই যে আমাদের বিডি কর্ণ যোগ করে দিলাম। আচ্ছা, এখানে আমি এসি কর্ণ যোগ করে দিলাম, এটা আমাদের প্রয়োজন পড়বে, এসি কর্ণ যোগ করে দিলাম। কর্ণ দুটি ধরো ও বিন্দুতে ছেদ করেছে। রম্বসের কর্ণ সমকোণের সমদ্বিখণ্ডিত করবে, এই কোণগুলো 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে আর সমদ্বিখণ্ডিত করবে। ও বি সমান সমান ওডি হবে আর ও এ সমান সমান ওসি হবে। এখানে আমাদের ও এ সমান সমান ওসি পাবো আর ও বি সমান সমান ওডি পাবো। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডি আছে, ডি। আর এখানে আর কি বলেছে দেখো তো, আমাদের এখানে এবিসি কোণটা, এবিসি এই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি বলেছে। আর বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কত, 6 সেমি। তাহলে এখানে কিন্তু ওবি পেয়ে যাবো আমরা, এই যে ওবিটা কত পাবো, 6 সেমির অর্ধেক 3 সেমি পেয়ে যাব। তাহলে ওবিটা কিন্তু আমরা 3 সেমি পেয়ে গেলাম, ওবিটা। তো এবার লক্ষ্য করো, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটা কিন্তু বের করতে পারবো। দেখো, রম্বসের পাশাপাশি দুটো কোণ কত হবে, 180 ডিগ্রি হয়, এই কোণের এই কোণ। ঠিক আছে, কারণ এরা তো সমান্তরাল সরলরেখা, এই যে সমান্তরাল বাহু এটাকে ছেদক ধরে নাও। তো সমান্তরাল বাহু ছেদক করে একই পাশের কোণ দুটির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি যদি হয় তাহলে এটা তো 120 ডিগ্রি, তাহলে এটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো, তাহলে এই কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এবিসিডি যদি রম্বস হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা, রম্বসে তো সব বাহুগুলো সমান, তা রম্বসের সব বাহু যদি সমান হয়ে যায় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। এ একাই 60 ডিগ্রি, তারা দুজনে মিলে কত হবে, দুজনে মিলে হবে 120 ডিগ্রি, কারণ 120 ডিগ্রি আর 60 ডিগ্রি মিলে 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দেখো, এরা দুজনে মিলে 120 ডিগ্রি এবং সমান, তাহলে কত ডিগ্রি করে হবে, এরা ইও হবে 60 ডিগ্রি আর ইও হয়ে যাবে 60 ডিগ্রি। তাহলে এখানে বিডিসি ত্রিভুজের 3টি কোণ যে পেয়েছি, এই 3টি কোণের মান কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। তাহলে বিডিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এগুলো তোমরা লিখে করবা। ওকে, এখানে বিডিসি ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে বিডি কর্ণটা যে 6 সেমি ছিল, তাহলে এখানে আমাদের দেখো সমবাহু ত্রিভুজের বাহুগুলো তো সমান, বিডি সমান সমান বিসি সমান সমান ডিসি, সবাই হয়ে যাবে 6 সেমি। দেখো, এও 6 সেমি, এও 6 সেমি। তাহলে আমরা দেখো এই যে রম্বসের কিন্তু বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, রম্বসের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, ভালো কথা। এবার আমাদের দেখো রম্বসের ক্ষেত্রফল পেতে গেলে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যদি জানা থাকে তো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। একটি কর্ণ জানা আছে, যেটা দেওয়া আছে আমাদের, আর একটা কর্ণ মানে এসি কর্ণের দৈর্ঘ্যটা এখানে বের করব। তার জন্য কিন্তু এগুলো কাজ করছি, এই যে বাহু দৈর্ঘ্যটা আমাদের দরকার ছিল। এবার দেখো এসি কী করে পাবো, আগে তো আমরা ওসি বের করে নেব, ওসি পেয়ে গেলি তার ডবল করে এসি। দেখো ওসি কী করে পাবো, লক্ষ্য করো, এখন এই যে বিওসি যে ত্রিভুজটা আছে, তাহলে বিওসি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, আর ওবি বাহুটা 3 সেমি, আর এই বাহুটা বের করলাম 6 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের দুটো বাহুর মান জানা হয়ে গেছে, তাহলে ওসিতে পেয়ে যাব। তাহলে এখানে অতিভুজ কে, অতিভুজ দেখো এটা 90 ডিগ্রি হলে অতিভুজটা বিসি। তাহলে আমাদের যেটা ধর্ম সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান, একে ভূমি লম্ব যে কোনো একজনকে বলে দাও, তাহলে একে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। বিসি আমরা পেলাম 6 স্কোয়ার
আর ওসিটা বের হবে ওসি স্কোয়ার, আর ওবিটা আমরা বের করলাম দেখো এই যে 3 সেমি, বিডির অর্ধেক ওবি 3 সেমি, 3 স্কোয়ার। তাহলে এখান থেকে ওসি স্কোয়ার কত পাবা, 6 স্কোয়ার তো 36, আর 3 স্কোয়ার 9, এটা এদিকে বিয়োগ হয়ে যাবে, এদিকে 9 হয়ে যাবে, এটা বিয়োগ করে পেয়ে যাবা 27। তাহলে এখান থেকে ওসি কত হবে, √27। তাহলে এখানে 27কে ভেঙে দাও এইভাবে, তাহলে দুটো 3-এর জন্য একটা 3, এই যে তাহলে ওসির মানটা পেয়ে গেলাম 3√3 সেমি। আচ্ছা ওসি পেয়ে গেলে এসি পেয়ে যাব, তাহলে একে ডবল, তাই না, মানে 2 দিয়ে গুণ করে দিবা, এই যে ডবল, তাহলে কত হয়ে যাবে 6√3 সেমি। এবার দেখো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবো। রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদের গুণফল। কর্ণদের গুণফল বলতে এসি গুণিত বিডি, ওকে। তার সমান সমান হাফ ইন্টু এসি কর্ণ যেটা আমরা বের করলাম 6√3, আর বিডি কর্ণ তো দেওয়াই আছে প্রশ্নে 6 সেমি, এত বর্গ সেমি। আচ্ছা এখানে সেমি আছে এককটা, প্রশ্ন তোমরা দেখে নিবা, এই যে আমাদের এককগুলো সেমি ছিল, আমরা বর্গ সেমি লিখতে পারবো। তাহলে এবার দেখো এখান থেকে আমরা এই যে রম্বসের ক্ষেত্রফলটা সরল করে বের করে নিতে পারবো। এটা কাটাকাটি করো, 2 3 6, তাহলে 6 3 18, তাহলে 18√3 বর্গ সেমি। দেখো এই আমাদের অ্যান্সার, রম্বসের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি। দেখো তো কী সুন্দর একটা প্রশ্ন ছিল আমাদের, ভালো করে তোমাদের প্রশ্নটা করে দিয়েছি, ওকে। চলো আমরা চলে যাবো 9 নম্বর প্রশ্ন। আচ্ছা 9 প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা ভালো আছে। আজকে স্কুলের অঙ্কগুলো দেখো, যে অঙ্কটায় হাত দিচ্ছি ভালো ভালো অঙ্কগুলো বের হচ্ছে। তো দেখো তো 9 প্রশ্নটা কীভাবে করবা। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে এদের মানগুলো বের করতে বলেছে। তোমরা এখানে কাজ করবা, এই যে এক্সের যে মান আছে না, এক্সের মান যদি 1 নিয়ে নাও তখনই কিন্তু আমাদের মানটা চলে আসবে, এদের মানটা। কারণ লক্ষ্য করো এখানে এক্সের মান যদি 1 হয়ে যায়, তাহলে 1 পাওয়ার 7 মানে A7 পাবা, এখানে A6 পেয়ে যাবা, এখানে A5 পেয়ে যাবা, তাই না। এখানে A1টা লিখে নিই, A1টা লিখতেও পারো, তারপরে শেষে A0 পেয়ে যাবা। তাহলে বোঝা যাচ্ছে সমীকরণটাকে দেখে এক্সের মানটা যদি 1 ধরে উভয় পক্ষে এক্সের জায়গায় 1 যদি বসিয়ে দিই, তখন কিন্তু আমাদের চলে আসবে অ্যান্সারটা। তাহলে এখানে বসাও 3 × 1 - 1, আর এখানে A7, তাহলে এখানে 1 পাওয়ারে 7 প্লাস A6 1 পাওয়ারে 6, আর লিখছি না আমি ডট ডট ডট, শেষেরটা A0 আমি দিয়ে দিলাম, এই যে A0 আছে A0 দিলাম। আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু আমাদের এটা 3 × 3, 3 থেকে 1 চলে গেলো 2, 2 পাওয়ারে 7, আর এখানে A7 দেখো 1 পাওয়ারে 7 মানে 1, তাহলে A7 থাকবে। একইভাবে এখানে 1 থাকবে, তাহলে A6 প্লাস শেষে A0, ওকে। এখন 2 পাওয়ারে 7 এটাকে ভাঙাতে হবে, এদিকে আমরা A7 A6 প্লাস A5 লিখে দিলাম, প্লাস ডট 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 প্লাস A0। এখন 2 পাওয়ারে 7 দেখো তোমাদের এটা জানতে হবে, মানে 2টা গুণ হবে কবার, 7 আছে তো 7 বার, 3 বার 4 বার 5 বার, 1 2 3 4 5 6 7, সরি 2 7, ঠিক আছে। তাহলে গুণ করো 7টা দিয়ে, মানে এটা 2 আছে, ভালো করে লিখিতে এখানে এই যে 2 আছে, তাহলে 7টা 2। দেখো গুণের বুদ্ধিটা দেখো, এটা 8 এখানে 8, ঠিক আছে। দেখো তাহলে 8 8 আর এটা 8, এটা 8 8 8 64, ওকে। ভালো করে দেখা যাবে একটু, এই যে এখানে 8 গুণিত এটা 8 গুণিত 2, 8 8 কত, 8 8 আছে 64, 2 64 দিয়ে গুণ করো, এই যে 2 4 8, 2 6 12, 128। দেখো তাহলে 2 পাওয়ারে 7টা আমরা কত পাবো, 128 পাবো না, এই যে 128। তাহলে এই মানটা বের করতে বলেছিল, কত পেয়ে গেলাম 128, এই যে আমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্নে আমরা চলে যাবো 10 নম্বর প্রশ্ন। 10এর প্রশ্নটা দেখো, এখানে fx + 3 সমান দেওয়া আছে, fx + 1 কত, এই টাইপের প্রশ্ন করা হয়েছে। এখানে একটু বুদ্ধি করে করতে হবে। এখানে আমাদের যে fx + 3 আছে, তাহলে এক্সের জায়গায় এমন কিছু ধরে নাও এক্সের মানটাকে যেন x + 1 হয়ে যায়। তাহলে দেখো তো তোমরা কত ধরবা, যে সহজভাবে তোমরা বলতে পারবা যে আমাদের x + 1 আসবে, এক্সের মানটা তাহলে কত ধরা যায়।
দেখো এখানে এক্স প্লাস থ্রি আছে না, তাহলে এক্সের মানটা তোমরা এক্স মাইনাস টু ধরে নাও, কারণ এক্সের জায়গায় যে এক্স মাইনাস টু বসবে তাহলে প্লাস থ্রি আর মাইনাস টু মাইনাস প্লাস ওয়ান পেয়ে যাবে তোমরা, এই মানটা চলে আসবে। তা দেখো এই যে উভয় পক্ষে এক্সের জায়গায় এক্স মাইনাস টু লিখে পাই, এভাবে লিখবা তোমরা উভয় পক্ষে, এটা সমীকরণটা টুকে নিবা, তখন লিখবা উভয় পক্ষে এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসিয়ে পাই। তো চলো বসাও, তাহলে এক্সের জায়গায় বসাবো এক্স মাইনাস টু প্লাস থ্রি, তাহলে এখানেও বসাতে হবে টু ইন্টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আর মাইনাস ওয়ান। তাহলে এখানে দেখো আমাদের কত দাঁড়াবে এক্স মাইনাস টু প্লাস থ্রি, এই যে আমাদের প্লাস ওয়ান, দেখো এই যে চলে আসলো না এফ এক্স প্লাস ওয়ান, এই যে চলে আসলো। তাহলে এক্সের জায়গায় এক্স মাইনাস টু লিখলে আসছে না, এই বুদ্ধিটা রাখতে হবে। এখানে সলভ করে নাও, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি, বি হচ্ছে আমাদের দুই, প্লাস বি স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার, আর এখানে মাইনাস তিন দিয়ে যদি গুণ করে দাও মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাসে প্লাস তিন দিয়ে ছ মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা চলো, তাহলে এখানে তো আমাদের এফ এক্স প্লাস ওয়ান আছে থাক, আর এখানে টু, এখানে যেহেতু সরলটা ভেঙে নাও, এটা মাইনাস ফোর এক্স পেয়ে যাবা, দুইয়ে চার, এটা দুইয়ের স্কোয়ার চার পেয়ে যাবা, মাইনাস থ্রি এক্স প্লাস ছ আর মাইনাস একের প্লাস ফাইভ পেয়ে যাবা, দুই দিয়ে গুণ করে দাও টু এস স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস চার দিয়ে আট মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। এবার একটু সরল করে নাও, টু এস স্কোয়ার এটা 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 মাইনাস এগারো এক্স পেয়ে যাবা, আর আট আর পাঁচ, আট পাঁচ যোগ করে তোমরা 13 পেয়ে যাবা। এই দেখো এফ এক্স প্লাস ওয়ানের মানটা কত পেলা, টু এস স্কোয়ার মাইনাস এগারো এক্স প্লাস 13, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা 11 নম্বর প্রশ্নটা, আচ্ছা 11 নম্বর প্রশ্নটা আগের ক্লাস হয়ে গেছে, তাহলে আগের ক্লাসে কথাই হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি। তাহলে এই অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, তোমরা চলে যাবা স্কুল নাম্বার 6 নম্বর স্কুলের, দেখবা দুইয়ের যে কত নম্বরটা 12 নম্বরটা, এই 12 দুইয়ের 12, ঠিক আছে, একই অঙ্ক আছে। চলো আমরা চলে আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটা চলো কী বলছে, এখানে বলছে আমাদের যে প্রমাণ করো এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ বর্গক্ষেত্র নয়, মানে এটা বর্গক্ষেত্র হবে না, ঠিক আছে, এমন এটা আছে আমাদের বর্গক্ষেত্র নয় এমন রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি, ঠিক আছে, মানে এটা রম্বস আছে, কারণ আমরা দেখো বর্গক্ষেত্রকেও আমরা রম্বস বলতে পারি, সব বর্গক্ষেত্রেই রম্বস, তার জন্য এটাকে বলেছে বর্গক্ষেত্র নয়, মানে এটা রম্বস হবে কিন্তু বর্গক্ষেত্র হবে না, তাই না। আচ্ছা এভাবে বলেছে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেশি হবে এই রম্বসের চেয়ে, এটাই তো বলেছে, দেখো এমন রম্বসের ক্ষেত্রে বলেছে এটা বেশি হবে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে, খুবই একটা ভালো প্রমাণ আছে। তোমাদের প্রমাণটা আমি ভালো করে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা ছবিটা আগে তৈরি করি, ঠিক আছে, ছবিটা ইম্পর্টেন্ট, ছবি তৈরি করলে আমাদের অ্যান্সারটা হয়ে আসবে। তো এখানে আমাদের যেটা বলেছে বর্গক্ষেত্র বলেছে এবিসিডি, তাহলে দেখো এই যে এখানে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি করি, এই যে আমাদের একটি বর্গক্ষেত্র, চারটি বাহু সমান বর্গক্ষেত্রের, আর বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তার নাম দিয়ে দেবো এখানে এ বি সি ডি, তাহলে এবিসিডি বর্গক্ষেত্র। তারপর এখানে রম্বস যে বলেছে, তো নামটা দেখো এ বি এফ, মানে এ বি মানে ভূমিটা দেখো এই যে বর্গক্ষেত্রের ভূমি যা আর রম্বসের ভূমি কিন্তু তাই হবে, তাহলে এ বি এফ, তাহলে এইভাবে আমরা একটা রম্বস তৈরি করবো এখানে দেখো। তাহলে আমরা এখান থেকে এইভাবে করে দেখো এই যে আমরা একটা রম্বস দেখালাম, তাহলে এ বি ই এফ, দেখো এই যে আমাদের একটি রম্বস। রম্বসেরও কিন্তু 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, আর বর্গক্ষেত্রেরও 4টি বাহু দৈর্ঘ্য সমান হবে, এবং রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হতেও পারে নাও হতে পারে। রম্বসটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি, এখানে কিন্তু বলে দিয়েছে এই রম্বসটা বর্গক্ষেত্র হবে না, এই যে এ বি এফ যে রম্বস হবে সেটা বর্গক্ষেত্র নয়, তাহলে এইভাবে কিন্তু রম্বসটা নিতে হবে এ বি ই এফ রম্বসটাকে। ওকে, আচ্ছা তাহলে এখানে প্রশ্নানুসারে দেখো তো, প্রশ্নানুসারে তার প্রশ্নানুসারে বলতে পারবো, এখানে দেখো এই যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যা হবে রম্বসের বাহু দৈর্ঘ্য তাই হবে এখানে, তাহলে এখানে বলতে পারবো যে এ বি সমান সমান এডি সমান সমান এএফ,
এএফ, এই বাহুগুলো শুধু দেখালাম। এবির সঙ্গে এডি সমান, এডির সঙ্গে এএফ সমান, রম্বসের বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে যদি একটাই ভূমি আছে। আচ্ছা, এবার এখানে একটু অঙ্কন করব আমরা। অঙ্কনটা কী করব, এ বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব অঙ্কন করছি। এভাবে করে লম্ব অঙ্কন করো, এটা আমরা জি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে অঙ্কন করেছি আমরা, চলো অঙ্কন বলে হেডিং করে দিই তোমাদের, এই যে অঙ্কন। তাহলে অঙ্কনটা আমরা কি করলাম, যে এফ জি, আমাদের এফ জি লম্ব এবি, এটা আমরা অঙ্কন করলাম। তাহলে এই কোণটা আমাদের কি 90 ডিগ্রি হবে, এই যে লম্ব, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো তো, এই যে এ এফ জি, এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এবার দেখো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, মানে সমকোণী ত্রিভুজ আমি এখানে তোমাদের বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ এ এফ জি এর সমকোণী ত্রিভুজের দেখো এফটা কিন্তু অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তার সমকোণী ত্রিভুজের অতিভুজটা কি হয়, অতিভুজটা কিন্তু বড় হবে। কার চেয়ে বড় হবে, আমরা এই যে লম্বের চেয়ে বড় বলতে পারবো, এর চেয়ে বড় বলতে পারবো, তার মানে এর চেয়ে বড় দেখাবো, এফ জির চেয়ে বড় দেখাবো, ঠিক আছে। তাহলে এখানে যে সমকোণী ত্রিভুজের আমরা দেখাবো এখানে, তো এখানে সমকোণী ত্রিভুজটা আমি দেখাচ্ছি, যার কোণটা বলে দিচ্ছি, কোণ এজিএফ সমান সমান 90 ডিগ্রি, এটা শুধু বললাম, ঠিক আছে। এই অঙ্কনটা করার জন্য সমকোণী ত্রিভুজ পেয়েছি, আর এই কোণটা 90 ডিগ্রি। চলো প্রমাণে আমি দেখাবো ওই জিনিসটা, প্রমাণ বলে হেডিং করে দিলাম। এই যে দেখো আমাদের প্রমাণ। তার প্রমাণে দেখো তো, আমাদের যদি বলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্র এ বি সি ডি, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু হবে, বাহু ইন্টু আমরা এখানে এ বি ইন্টু এডি নিয়ে নিই, এই যে বাহু ইন্টু বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। এবার রম্বসের ক্ষেত্রফল চলো আমরা দেখাই, রম্বস, এই যে রম্বস এ বি ই এফ, তাহলে এ বি ই এফ, তার রম্বসের ক্ষেত্রফলের সূত্র, দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, রম্বস এক প্রকার সামুদ্রিক, সামুদ্রিককে বলা হয় রম্বস, রম্বসই হয় বিশেষ প্রকারের একটি সামুদ্রিক। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি জানি, সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হবে ভূমি ইন্টু উচ্চতা, তাই না, এই যে ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা দেখো এই যে রম্বসের উচ্চতা কিন্তু এফ জি, তাহলে এটা রম্বসের এই ক্ষেত্রফলটা বলতে পারবো, এই যে এ বি, এই যে ভূমি ইন্টু উচ্চতা মানে এফ জি, ঠিক আছে। তো এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বসের ক্ষেত্রফল, আমাদের এখানে প্রমাণটা করতে হবে কি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বড় দেখাতে হবে রম্বসের ক্ষেত্রফলের চেয়ে। চলো আমরা নিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের যে এখানে সমকোণী ত্রিভুজটা ছিল না, এই সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে এবার আমরা কি লিখতে পারবো দেখো। তাহলে এখানে এই যে দেখো সমকোণী ত্রিভুজ যেটা আমরা লিখেছিলাম, আবার এখানে লিখছি আমি, সমকোণী ত্রিভুজ এ এফ জি থেকে পাই কি পাবো, এই যে অতিভুজটা আমাদের আছে না, অতিভুজ হচ্ছে আমাদের এখানে এফ, ঠিক আছে। এটা যদি 90 ডিগ্রি হয়, তা সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ, তাহলে অতিভুজ বড় হবে কার চেয়ে, এফ জির চেয়ে বড় বলতে পারবো। তাহলে অতিভুজ বাহুটা বড় হবে এই যে লম্ব বা ভূমির চেয়ে বড়, তাহলে লম্ব চেয়ে বললাম এই যে এফ জি এর চেয়ে বড়, ওকে, এটা আমরা বলতে পারবো। আচ্ছা, এখানে এফ দেখো এফ আর এডির সমান, এই যে এফ আর এডির সমান, এই যে এগুলো বর্গক্ষেত্রের বাহুগুলো আর রম্বসের বাহু যে সমান আগেই বলেছি, তাহলে এফ এর জায়গায় আমরা এডি লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এফ এর জায়গায় এডি লিখে দিলাম, তাহলে এখানে এফ জি আছে। তাহলে এখানে তোমরা বলে দেবা যেহেতু এডি সমান সমান কী ছিল আমাদের, এফ ছিল, এফ। আচ্ছা, এবার দেখো এখানে আমরা উভয় পক্ষে এ বি দিয়ে গুণ করে দেব, উভয় পক্ষে মানে এ বি গুণিত এডি গ্রেটার দেন এ বি গুণিত এফ জি। দেখো উভয় পক্ষে আমরা কী দিয়ে গুণ করলাম, আমরা এ বি দিয়ে গুণ করলাম। তাহলে এই যে এ বি গুণিত এডি, এটা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল, লক্ষ্য করো এই যে প্রথমে আমরা লিখেছি প্রমাণে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বি গুণিত এডি, আর এ বি গুণিত এফ জি এটা রম্বসের ক্ষেত্রফল ছিল, এই যে এ বি গুণিত এফ জি। তাহলে তো আমরা বলতে পারবো এখান থেকে অতএব দিয়ে কী বলতে পারবো, যেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, হ্যাঁ, এখানে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কে আছে, ABCD, এর ক্ষেত্রফলটা বড় কার চেয়ে, রম্বসের ক্ষেত্রফল। এই যে রম্বস ABEF, দেখো এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণটা আমরা নিয়ে লিখেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বেশি। এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা রম্বসের ক্ষেত্রফলের চেয়ে বড় হয়ে গেল না, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেছে। প্রমাণিত, খুবই একটা ভালো প্রমাণ ছিল আমাদের এখানে। প্রমাণটা আমি তোমাদের দেখো সম্পূর্ণভাবে কুড়িয়ে দেখিয়ে দিয়েছি, যেভাবে আমি দেখালাম সেভাবে তোমরা প্রমাণটা দেখিয়ে দিবা। চলো আমরা চলে আসবো এবার পরের প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, কে এর মান কত হলে, এই যে 3টি বিন্দু দেওয়া আছে, 3টি বিন্দু একই সরলরেখায় থাকবে। আচ্ছা, এই টাইপের প্রশ্ন তো আমরা করেছি অনেকবার, যে 3টি বিন্দু একই সরলরেখায় মানে সমরেখা। তো সমরেখা হওয়া মানে কি, যে 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে সেভাবে আমরা করে দেখাবো এটা। চলো, তবে 3টি বিন্দুকে তোমরা লিখে নিবা -1, 3, তারপরটা আছে 2, K, তারপরটা আছে 5, -1। প্রথমটাকে ধরে নেবা x1, y1, এটাকে ধরে নাও x2, y2, এটাকে ধরে নাও x3, y3। আর ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা, 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ½ × mod x1 y2 - y3 প্লাস x2 y3 - y1 প্লাস x3 y1 - y2। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এবার মান বসিয়ে দাও এখানে। x1 হচ্ছে -1, আর y2 কত আছে, k, y3, দেখো y3 দেখে নাও এখানে, y3 -1, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস ছিল আবার -1 প্লাস 1। x2 2 আছে, y3 -1 y1 3 প্লাস x3 5 y1 3 y2 k। দেখো মানগুলো বসিয়ে দিলাম। এবার এটা আমরা সরল করব। সরল করে কিন্তু এখান থেকে আমাদের কার মানটা, কে এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে, তাই না? চলো দেখো কে এর মানটা আমরা বের করছি। আচ্ছা, এখানে কিন্তু বিন্দু 3টি সমরেখা আছে বলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, 0-এর সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, আমরা 0-এর সঙ্গে সমান দেখিয়ে দিলাম। তাহলে এখানে হাফটা থাকবে না, যে এদিকে 0 বলে হাফটা বাদ চলে যাবে। আর মোডও উঠাতে পারবো, এদিকে যে 0 থাকে তোমরা মোড কিন্তু উঠাতে পারবা। মোডের উদ্দেশ্য কি, ঋণাত্মক মান থাকলে ধনাত্মক করা যাবে, আর এদিকে 0 থাকলেও তো ঋণাত্মককে ধনাত্মক করতে পারবো মাইনাস দিয়ে গুণ করে। তো চলো আমরা মোড আর এই যে হাফটা ভ্যানিশ হয়ে যাবে 0-এর জন্য। তাহলে হয়ে যাবে এখানে দেখো তো, এই যে -k, এটা -1, এটা দেখো -4, তো এটা -8 হয়ে যাবে। আর এটা 5 দিয়ে গুণ করো, 5 × 3 = 15 -5k = 0। এবার এখানে সরলটা করো, দেখো এটা -k -5k, তাহলে -6k পেয়ে যাবা। আর এটা -1 -8 প্লাস 15, এদেরকে যোগ বিয়োগ করো, কত আসছে দেখো। এদেরকে যোগ বিয়োগ করলে দেখো, এই যে -1 -8, এটা -9, আর -9 15 থেকে -9 চলে গেল। তাহলে 15 থেকে -9 চলে গেলে কত থাকবে আমাদের, এটা আমাদের থেকে যাবে 6 থেকে যাবে, তাই না? তাহলে এটা আমাদের +6 থেকে যাবে, যে হলো 0। তাহলে এদিকে -k, আর এদিকে 6টা এদিকে -6 করে দিলাম, 6 মাইনাস কেটে দাও, 6 কেটে দাও, এখানে 1। তো দেখো আমরা কে এর মানটা কিন্তু পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কে এর মান বের করতে বলেছিল 1। আচ্ছা, এরপরে বড় প্রশ্নগুলোর যেগুলো কথা বলেছি, তোমাদের বড় প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি আসবে। অবজেক্টিভগুলো আমাদের দেওয়া শেষ হয়ে আসছে, আর বেশি স্কুল নাই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কয়েকদিনের মধ্যেই তোমাদের সবগুলো স্কুল দেওয়া হয়ে যাবে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো। তারপরে আমরা বড় প্রশ্ন, দেখো যে বড় প্রশ্নগুলো আছে আনকমন, এগুলো বইয়ের বাইরে আছে। এই বইয়ের বাইরের অঙ্কগুলো তো আগে আমি করাবো তোমাদের, যেগুলো বইয়ের বাইরের অঙ্কগুলো আছে। কারণ এইসব অঙ্কগুলো তোমরা পারবা না, তোমাদের সমস্যা হতে পারে। আর যেগুলো বইয়ের অঙ্ক সেগুলো তো তোমরা পারবা, কারণ বইয়ের অঙ্কের ক্লাস আমি দিচ্ছি তোমাদের, ঠিক আছে? আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস দিয়েছি। যেসব বইয়ের অঙ্কগুলো আছে, বেশিরভাগ অঙ্কগুলো দেখবা বই থেকে আছে। তো বইয়ের অঙ্কগুলো আমার চ্যানেলে ভিজিট করে তোমরা পেয়ে যাবা। ক্লাস 9 ম্যাথ বলে আমার চ্যানেলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে যাও আর বইয়ের
অঙ্কগুলো, টেক্সট বুকের অঙ্কগুলো তোমরা দেখো, আমার ক্লাসগুলো করো। আর যেগুলো বইয়ের বাইরে থাকবে দেখো, এইসব অঙ্কগুলো দেখো, কত ইম্পর্টেন্ট অঙ্কগুলো বইয়ের বাইরে আছে। এইসব বইয়ের বাইরের অঙ্কগুলো নিয়ে আমি তোমাদের ক্লাস নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি ক্লাস চলে আসবে। ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থাকো।